পূজা সকালের রান্না করে তার 4 ননদ তুলি, মিনা, জয়া ও আশাকে ডাকে। তুলি, মিনা, চলে এসো, খাবার রেডি হয়ে গেছে, তোমরা সবাই খেয়ে নাও। বৌদি, তুমিও বসো না, আর দাদা আসুক, আমরা সবাই মিলে একসাথে খাবো। খাবার তো অল্প আছে, এতে সবাই খেতে গেলে হবে না। বলছি তোমরা 4 জন খেয়ে নাও, তোমার দাদা এলে আমি আর তোমার দাদা খেয়ে নেব। এরপর তুলি তার বাকি 3 বোনকে নিয়ে খেতে বসে। মিনা বলে, বৌদি, আজ কি রান্না করেছো গো? আজকে লাউয়ের সবজি রান্না করেছি, আর সঙ্গে রুটি আছে। আরে বাহ, কতদিন পরে রুটি তরকারি খাবো। কবে থেকে শুকনো রুটি খেয়ে খেয়ে বিরক্ত এসে গেছে। বৌদি, লাউ কোথায় পেলে তুমি? আরে রমা কাকিমাদের মাচায় অনেক লাউ হয়েছে, আজ একটা দিয়ে গেল। তোমরা মন ভরে লাউ সবজি খেয়ে নাও, তোমরা খেয়ে যা বাঁচবে, আমি আর তোমার দাদা খাবো। 4 ননদ সবজি রুটি খাওয়া শুরু করে। কিছুক্ষণ খাওয়া হলে তুলি বলে, বৌদি, আমায় একটা রুটি দেবে? আমার অনেকটা সবজি বেঁচে আছে এখনো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই নাও, ভালো করে খাও। বৌদি, আমাকে আর একটা দাও না গো। পূজা মিনাকেও একটা রুটি দেয়। এভাবে পরপর 4 ননদকে 4টে রুটি দেওয়ার পর তাদের স্বামী স্ত্রীর খাওয়ার মতো রুটি বেঁচে থাকে না। খাওয়া দাওয়ার পর 4 ননদ বাড়ির কাজকর্ম করতে শুরু করে। তখন পূজা মনে মনে বলে, রুটি তো সব শেষ হয়ে গেছে, এক্ষুনি ও কাজ থেকে ফিরে আসবে, সারাদিন না খেয়ে আছে। আমি কিছু অন্তত তার জন্য রান্না করে রাখি। বাড়িতে তো আটা ময়দা কিচ্ছু নেই। যাই, একবার রমা কাকিমার বাড়িতে যাই, রমা কাকিমার বৌমার কাছে যদি কিছু থাকে নিয়ে আসবো। এই বলে পূজা তার প্রতিবেশীর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে নিধিকে বলে, নিধি, তোমাদের বাড়িতে একটু আটা ময়দা হবে? আসলে আমাদের আটা শেষ হয়ে গেছে, আর এক্ষুনি তোমার দাদা এসে পড়বে, সারাদিন না খেয়ে আছে, কিছু তো খেতে দিতে হবে বলো। আমি কাল সকালেই তোমাকে ফেরত দিয়ে যাব। পূজার কথা শুনে নিধি বিরক্ত মুখে ঘরের ভেতরে যায় এবং কিছুটা চাল নিয়ে ফিরে আসে। সেই চাল পূজাকে দিয়ে নিধি বলে, এ নাও, এই চালগুলো নাও। তাছাড়া আটা ময়দা আমাদের একটা ব্র্যান্ডেড খাওয়া হয়, ওসব আটা দিলে আমার শাশুড়ি খুব রাগ করবে। তুমি বরং এই চালগুলো নিয়ে যাও। আর শোনো, এভাবে দিনে দুপুরে সবসময় খাবার চাইতে আসবে না তো, আমার শাশুড়ি বিরক্ত হয় এতে। উনি বলেন বারবার বাড়ির খাবার থেকে কাউকে তুলে দিতে নেই, এতে করে লক্ষ্মী রুষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে গো, আমি আর আসবো না। এরপর পূজা সেই চালটুকু নিয়ে চলে যায়। কিছুটা রেখে দিয়ে বাকি চালের ভাত রান্না করে। কিছুক্ষণ পর পূজার স্বামী টগর ফিরে আসে এবং বলে, খুব জোরে খিদে পেয়েছে পূজা, তাড়াতাড়ি খেতে দাও। পূজা টগরকে ভাত বেড়ে দেয়। ভাত দেখে টগর বলে, এ কি, তোমাকে তো বলেছিলাম রুটি বানিয়ে রাখতে, সেই জন্য তো আমি তোমাকে টাকাও দিয়ে গেছিলাম। তুমি জানো আমার একটু জ্বর জ্বর লাগছে, এরকম অবস্থায় আমি ভাত খাবো? তুমি আমাকে 50 টাকা দিয়ে গিয়েছিলে, দোকানে কিছু টাকা বাকি ছিল, দোকানদারকে টাকা দিয়ে 500 গ্রাম আটা নিয়ে এলাম, আর সে তো বাকি টাকাটা কেটে রেখে দিল। এখনো ওনার 155 টাকা বাকি আছে। তুমি কাল আমাকে 200 টাকা দিয়ে যেও তো। তোমার কি মনে হচ্ছে আমার কাছে কি অনেক টাকা আছে নাকি? অত টাকা তো ইনকাম করছি, সবই তো সংসারেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি তো আটা এনেছো, তাহলে রুটি বানালে না কেন? দেখো, তোমার বাড়িতে 4-4টে বোন আছে, ওরা বড় হয়েছে, ওই আটাতে ওদের 4 জনের পেট ভরে না। বেচারারা এতদিন পর রুটি সবজি পেয়ে ওরা একটু বেশি খেয়ে নিয়েছে। আমি কি করব বলো, এমন অবস্থায় পড়েছে যে পরিবারের সদস্যদের ঠিক মতো খাওয়াতেও পারছি না। এখন এসব কথা বলার সময় নয়, তাড়াতাড়ি ভাত খেয়ে নাও তো, আমার খুব জোরে খিদে পেয়েছে। এভাবে 2 স্বামী স্ত্রী খেতে শুরু করে। রাতের বেলায় পূজা তার 4 ননদের জন্য ভালো করে বিছানা তৈরি করে দেয় এবং 4 জনে ঘুমিয়ে পড়ে। পূজা তার স্বামী টগরের কাছে গিয়ে বলে, শুনছো, মালতী কাকিমা বলছিল পাশের গ্রামে ডাক্তারবাবুদের বাড়িতে একজন নাকি কাজের লোক দরকার। আমি ভাবছিলাম ওদের বাড়ির কাজটা আমি নেব। কিন্তু পূজা, আমি থাকতে তুমি লোকের বাড়িতে কাজ করে বেড়াবে? তুমি তো এমনিতেই বাড়িতে সেলাইয়ের কাজ করছো, তাছাড়া বাড়ির সমস্ত কাজও করছো। আমি দেখছি, ওভারটাইম করে কিছু টাকা ইনকাম করার ব্যবস্থা করব। এমনিতেই তোমার শরীরটা দুর্বল, তুমি এত কাজ করতে পারো না, তার উপরে যদি ওভারটাইম করো তাহলে কি অবস্থাটা হবে বলো তো? তখন তোমার পেছনেই টাকা খরচ হয়ে যাবে বেশি। তার থেকে আমি বলছি, শোনো, আমি যদি একবেলা কাজ করে কিছু টাকা পাই তাতে তো আমাদেরই ভালো হবে। আমার শাশুড়ি ননদদের দায়িত্ব দিয়ে গিয়েছিল, তাদেরকে ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা আমি করব। পূজা এভাবে বললে টগর রাজি হয়ে যায়। পরের দিন সকালে টগর কাজে বেরিয়ে যাবার পর পূজা কাজে যাওয়ার জন্য তৈরি হয়। এমন সময় মুষলধারে বৃষ্টি নেমে আসে। তখন তুলি বলে, বৌদি, প্রচুর বৃষ্টি হচ্ছে তো, তুমি এই বৃষ্টিতে কি করে যাবে বলো তো? আজ তুমি কাজে যেতে হবে না, এতে ভিজলে শরীরটা খারাপ হবে। বৌদি, বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখো, এরকম ওয়েদারে কেউ বের হয়? আমার তো মনে হয় এই সময় যদি গরম গরম চার পকোড়া পাওয়া যেত না, তাহলে দারুণ মজা হতো। এই চুপ কর তো,
সবসময় খাওয়া আর খাওয়া। তুই দেখতে পাচ্ছিস না বৌদি আমাদের জন্য কত কষ্ট করে সবকিছু করছে, আর তোর এখন খাওয়ার গল্প করতে ইচ্ছা করছে? আমার তো খুব খিদে পেয়েছে বাবা। বৌদি, কালকে রাতের ভাত আছে তাই তো? আমি ভাতটা খেয়ে নিচ্ছি। এই বলে মিনা হাঁড়ি খুলে দেখে তাতে অল্প পরিমাণের ভাত রয়েছে। ভাত দেখে মিনা বলে, আরে এটাতে তো একটুখানি ভাত আছে বৌদি, এতে করে তো সবার হবে না। আরে বাবা, এতে তোমাদের 4 জনের অল্প অল্প হয়ে যাবে তো। তোমরা 4 জনে খেয়ে নাও, আমি আর তোমার দাদা ফিরে এসে খাবো। মিনা 4 জনের জন্য ভাত বাড়ে এবং খেতে বসে। ভাত মুখে দিয়ে তুলি বলে, আরে ভাতটা তো পুরো নষ্ট হয়ে গেছে, একদম টকটক গন্ধ বের হচ্ছে। যার খিদে পাচ্ছে না তাকে খেতে হবে না, আমার তো খুব খিদে পেয়েছে, আমি এই ভাতই খাবো। এই বলে মিনা সেই ভাত খেয়ে ফেলে। গরিব ননদকে খিদের চোটে নষ্ট হয়ে যাওয়া ভাত খেতে দেখে পূজার চোখে জল চলে আসে এবং সে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না। বৃষ্টি মাথায় নিয়ে পূজা হেঁটে হেঁটে পাশের গ্রামের ডাক্তারের বাড়িতে এসে হাজির হয়। দরজায় কলিং বেল বাজার কিছুক্ষণ পর দরজা খোলে এবং ডাক্তারের স্ত্রী মালা দেবী বাইরে বেরিয়ে আসেন আর বলেন, কে তুমি? কি চাই এখানে? আমার নাম পূজা। আপনারা কাজের জন্য লোক খুঁজছিলেন তো? কাকিমা আমাকে পাঠালেন। ও আচ্ছা, তা তুমি রান্না বান্না ঠিকঠাক করতে পারো তো? দেখে শুনে কাজ করতে পারবে তো? আমার বাড়িতে কিন্তু রান্না বান্না করাটাই মেন কাজ, বাকি তো কাজের লোক আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি রান্না বান্না ঠিকঠাক করতে পারবো। আপনি আমায় রান্নাঘরটা দেখিয়ে দিন, আর কি কি রান্না করতে হবে একটু বলে দিন। মালা পূজাকে নিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে পূজা দেখে মালার ননদ জিয়া সোফায় বসে বসে ফোন ঘাঁটছে এবং তার সামনে দামি দামি খাবারের সম্ভার পড়ে রয়েছে, যার দিকে সে ফিরেও তাকাচ্ছে না। তখন তার বৌদি মালা তাকে বলে, কি ব্যাপার জিয়া, কখন থেকে খাবারগুলো পড়ে রয়েছে? তুমি তো কিছু মুখেই দিচ্ছ না। এসব খাবে না বলে আমি তোমার জন্য পিৎজা আনলাম, এখন তো তুমি সেটাও খাচ্ছ না। এখন আমার পিৎজা খাবার মন নেই বৌদি, তুমি আমার জন্য একটু ম্যাগি বানিয়ে আনো আর এই খাবারগুলোকে ডাস্টবিনে ফেলে দাও। মালা পূজাকে ম্যাগি বানাতে বলে এবং বাকি সমস্ত খাবার তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এত দামি দামি খাবারের এভাবে অপচয় দেখে পূজার চোখে জল চলে আসে এবং সে মনে মনে বলে, বড় লোকরা কত নিষ্ঠুর হয়, এত দামি দামি খাবার কিভাবে নষ্ট করছে ওরা। আর ওদিকে আমার 4 ননদ খিদের চোটে বাসি পচা খাবার খাওয়ার জন্য হাহাকার ফেলে দিয়েছে। এদিকে সারাদিন বৃষ্টি হওয়ায় বাড়ির ছাদের বিভিন্ন জায়গা থেকে জল পড়তে শুরু করে। তার 4 ননদ বালতি ভরে ভরে জল বাইরে ফেলে। সারাদিন ভালোভাবে তাদের খাওয়া হয় না, তারা তাদের বৌদির জন্য অপেক্ষা করে। কাজকর্ম সারার পর পূজা বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে দেখে তার 4 ননদ তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে মিনা বলে, বৌদি তুমি এসে গেছো? আমাদের খুব জোরে খিদে পেয়েছে বৌদি, কিছু খাবার আছে? বাড়িতে তো কিছু নেই, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি দোকান থেকে কিছু না কিছু কিনে আনছি, তারপর তোমাদেরকে রান্না করে দিচ্ছি। এই বলে পূজা বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি মুদিখানা দোকানে যায়। সেখানে গিয়ে বলে, কাকা আমাকে 1 কেজি আটা আর 2 কেজি চাল দাও। সে তো ঠিক আছে, টাকা এনেছিস তো? আগের বারের 155 টাকা বাকি আছে, এটা দেওয়ার পরেই আমি কোনো মাল দেব। এখন তো টাকা নেই কাকা, তুমি আমাকে আটা আর চালটা দাও, আমি 2 দিনের মধ্যে তোমার টাকা শোধ করে দেব। মাথা খারাপ নাকি? ওই কটা টাকার জন্য কয়েক মাস থেকে তুই ভোগাচ্ছিস, আমি তোকে ধার দেবো? যা যা, এসব কারবার আমি করি না। এরপর পূজা অনেক করে দোকানদার কাকাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি তার কথায় কানই দেন না। বাধ্য হয়ে সে বাড়ি ফিরে আসে। এদিকে মিনা খিদের চোটে অজ্ঞান হয়ে পড়ে। বাকি বোনেরা তাকে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং বাতাস করতে থাকে। বাড়ি ফিরে এসে এসব দেখে পূজা বলে, এ কি মিনার কি হয়েছে? জানি না বৌদি, কিছুক্ষণ আগে ওর পেট ব্যথা শুরু হয়েছিল, এখন মাথা ঘুরে কেমন হয়ে গেছে। সেদিনের ওই বাসি খাবার খেয়েছে, তার উপরে উপোস থেকে এই অবস্থা হয়েছে। শরীরে তো কিচ্ছু নেই, মাথা ঘুরে পড়ে যাবে না তো আর কি হবে? তোমরা একটু মিনার দিকে খেয়াল করো, আমি এক্ষুনি আসছি। এই বলে পূজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইরে সরকারি অ্যানাউন্সমেন্ট শোনা যায়, শুনুন শুনুন শুনুন, আজ সারা এলাকা জুড়ে সবাইকে জানানো যাইতেছে যে কেউ বাড়ি ছেড়ে বাইরে বের হবেন না, ভারী ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। চারিদিকে লোকজন বৃষ্টি এবং ঝড়ের ভয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে চায়। এদিকে জিয়া এবং মালা পিকনিক করার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল, কিন্তু হঠাৎ ঝড়ের মুখে পড়ে যাওয়ায় তারা তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে যায় এবং তাদের গাড়ি একটি বড় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যায়। জিয়ার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে, মালারও অনেক চোট লাগে। আশেপাশের লোকজন কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসছিল না। পূজা ভিড়ের মাঝে
মালা এবং জিয়াকে দেখে তাদের দিকে এগিয়ে যায়। আরে ম্যাডাম, আপনারা কি অবস্থা হয়েছে আপনাদের? আস্তে আস্তে বেরিয়ে আসুন আপনারা। আমি ঠিক আছি পূজা, আমার সামান্য চোট লেগেছে, কিন্তু জিয়াকে দেখো, ও অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকা দরকার ওর জন্য। কিন্তু ম্যাডাম, এই ঝড় বৃষ্টিতে অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যাবে? তাহলে আমি এখন কি করব? গাড়ির অবস্থা তো খুব খারাপ, কিভাবে জিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাব? আপনি ভালো করে ম্যাডামকে ধরুন, আমি এই পাশটা ধরছি, সামনেই আমার বাড়ি আছে। আপনারা একবার ওখানে চলুন, তারপর দেখছি কি করা যায়। এখন এখানে দাঁড়িয়ে থাকা খুব বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো আমি ওকে ধরে বার করছি, তুমি আমাকে একটু সাহায্য করো। এভাবেই মালা এবং পূজা দুজনে জিয়াকে ধরাধরি করে গাড়ি থেকে বের করে এবং কষ্টসিষ্ট করে তাদেরকে পূজা নিজের বাড়িতে নিয়ে আসে। জিয়াকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। এরপর পূজা দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে আনে। প্রথমে ডাক্তারবাবু কিছুতেই আসতে চান না, কিন্তু পূজা তাকে অনেক করে বলে এবং সঙ্গে করে নিয়ে আসে। ডাক্তারবাবু জিয়াকে চেক করেন এবং তার চোটের ব্যান্ডেজ লাগিয়ে দেন। কয়েক ঘন্টা রেস্ট নেওয়ার পর জিয়া একটু সুস্থ হয় এবং উঠে বসে বলে, বৌদি, বৌদি তুমি কোথায়? এসব কি হয়ে গেল বৌদি? কিছু জানি না জিয়া, আমি তো আছি, এত ভয় পেও না তুমি। এটা কোথায় বৌদি? এখানে আমি কি করে এলাম? এটা পূজার বাড়ি, তুমি তো পূজাকে জানো, ও আমাদের বাড়িতে আমাদের কাজে সাহায্য করে। আজকে ও না থাকলে আমার পক্ষে তোমাকে এখানে নিয়ে এসে চিকিৎসা করানোটা সম্ভবই হতো না। ও ছিল বলেই আজ আমরা সুস্থ আছি, তা না হলে কি যে হয়ে যেত। এভাবে বলবেন না ম্যাডাম, আমি এমন কিছুই করিনি যাতে আপনি এসব বলবেন। এতে আমার কোনো মহত্ব নেই। আপনাদেরকে ওই অবস্থায় আমি ফেলে আসতে পারতাম না, এটা তোমার দায়িত্ব। তোমার মহত্ব না থাকলে তুমি এই কথার ক্রেডিট ঠিক নিতে পূজা। এত কিছু করার পরও তুমি কত সাধারণভাবে বলছো যে এটা তোমার দায়িত্ব। এরপর মালা এবং জিয়া পূজার 4 ননদকে ভালোভাবে দেখে এবং পূজার ঘরবাড়ি দেখে, আর তাদের অবস্থা দেখে তারা খুব অবাক হয় যে তারা কিভাবে কষ্টসিষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। মালা সঙ্গে সঙ্গে গাড়ির কাছে যায় এবং পিকনিকের জন্য নিয়ে আসা সমস্ত খাবার বের করে নিয়ে আসে। খাবারগুলো সে পূজার ননদকে বেড়ে দেয় এবং বলে, এই নাও, এগুলো আমরা আজকে পিকনিকের জন্য নিয়ে গিয়েছিলাম। পিকনিকে তো আর যাওয়া হলো না, আসো সবাই মিলে আমরা একসঙ্গে খাবো। এতদিন পর এত ভালো ভালো খাবার দেখে তারা 4 জনে খুব আনন্দিত হয়। বিগত কয়েকদিন না খাবার ফলে তাদের শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছিল। মালাদের দেওয়া খাবার তারা পেট ভরে খায়। এইসব দেখে পূজার চোখে জল চলে আসে এবং সে বলে, আপনি জানেন ম্যাডাম, আজ কতদিন পর আমার ননদরা এভাবে খেতে পাচ্ছে। আমাদের মতো গরিবদের জন্য পেট ভরে খাওয়াটা স্বপ্নের মতো, অন্য সব বিলাসিতা তো অনেক দূরের কথা। আমি বুঝতে পারছি পূজা, তুমি আর দুঃখ পেও না। আজ থেকে আমি তোমাদের সবার দায়িত্ব নিলাম। তুমি আমার জন্য যা উপকার করেছো, তাতে তোমার জন্য আমি যদি কিছু করতে পারি তাহলে আমারই খুব ভালো লাগবে। এভাবেই কয়েকদিন পর মালা কয়েকজন মিস্ত্রিকে পূজাদের বাড়িতে পাঠায় এবং 15 দিনের মধ্যেই তারা পূজার পুরানো বাড়ি ভেঙে নতুন পাকা বাড়ি তৈরি করে দেয় এবং প্রতি মাসে পূজাকে একটি বাঁধা ধরা মাইনে সিস্টেম করে দেয়, যার ফলে একদিকে যেমন তারা মাথার উপরে পাকা ছাদ পায়, অন্যদিকে ভালো বেতন পাওয়ার পর পূজার সংসার চালানো আর আগের মতো কষ্টকর হতো না। মীনা দেবী তার স্বামী সুরেশবাবু এবং 5 বৌমা অনিন্দিতা, প্রিয়া, শিখা, শম্পা ও রিমি এবং এক নাতনি মানে অনিন্দিতার ছোট মেয়ে তুলিকে নিয়ে কমলপুর নামক গ্রামে বাস করত। বাড়িতে রোজগার করার মতো মীনা দেবীর 5 ছেলে ছিল, কিন্তু তারা গ্রামে কোনো কাজ না পাওয়ার কারণে তাদের 5 ভাইকেই শহরে চলে যেতে হয়েছিল। এখন তারা 5 ভাইই শহরে থাকে। বাড়িতে মীনা দেবী তার স্বামী এবং 5 বৌমা আর নাতনিকে নিয়ে থাকতো। এমনই একদিন, দেখুন না, কদিন হয়ে গেল আমি আপনার বড় ছেলেকে ফোন করছি, কিন্তু আপনার বড় ছেলে আমার ফোনই তুলছে না। ওই পাশের বাড়ির কাকির কাছে আর কতবার যেতে হবে কি জানি। হ্যাঁ মা, ওই কাকিমা আমাদেরকে বলেই দিয়েছে, তোমরা যদি আবার আসো তাহলে আমি তোমাদেরকে ফোনই দেব না। আমরা সবসময় 5 জনই কাকিটাকে বিরক্ত করি, তার জন্য কাকি আমাদেরকে এভাবে বলেছে। বলে ওরা 5 ভাই ফোন তোলে না আর তোমরা ফোন করতেও ছাড়ো না, আমি আর তোমাদেরকে ফোন দিতে পারবো না। বৌমা, মনে হয় ওরা 5 ভাই কোনো কাজে ব্যস্ত আছে, তাই জন্যই ফোন তুলতে পারছে না বা করতেও পারছে না। তোমরা ওদেরকে নিয়ে চিন্তা করো না, দেখবে আজ না হয় কাল ওরা ঠিক ফোন করবে। মা, এটা ভেবে ভেবেই তো আজ 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু তবুও তো ওদের 5 ভাইয়ের কোনো পাত্তাই নেই। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার বাকি 4 বৌমাকে জিজ্ঞাসা করতে পারেন। ও
তার মানে তোমরা 5 জনই আমার 5 ছেলেকে ফোন করে বিরক্ত করছো, তাই তো? আরে বাবা, ওরা তো কাজের জন্যই গেছে। ওরা কি সেখানে বসে থাকতে গেছে যে তোমরা ফোন করবে আর ওরা ফোন তুলে নেবে? তোমরা শুধু শুধু এত চিন্তা করো না তো বাপু। মা, চিন্তা করার তো এখানে কারণ রয়েছে, তাই জন্যই তো আমরা চিন্তা করছি। না হলে কি আর শুধু শুধু কেউ চিন্তা করে? 1 সপ্তাহ হয়ে গেল আপনার 5 ছেলের কারোরই কোনো ফোন নেই। অন্তত একজনেরও যদি কেউ ফোন করতো তাহলে ওদের খোঁজ পাওয়া যেত। তোমরা বারবার করে ফোন করছো বলেই হয়তো ওরা বিরক্ত হয়ে পড়েছে, তাই জন্যই রাগেতে ফোন করছে না। তোমরা আর আজ থেকে ফোন করবে না, দেখবে হয়তো ওরা একদিন না একদিন ঠিক ফোন করবে। বা সেটা না হলে মানছি, কিন্তু বাড়িতে তো খাবারের মতো আর কিছুই নেই। এখন আমরা 5 যা, বাবা, আপনি আর তুলি বা কি খাবে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ওই রতন কাকার দোকান থেকে তোমাদের জন্য কিছু আটা ধার করে নিয়ে আসছি। শুধু তোমাদের জন্য নয়, বড় বৌমা, আটা নিয়ে আসছি, তুমি সকলের জন্য রুটি বানিও। মা, মনে হয় না রতন কাকা আমাদেরকে আর ধার দেবেন, কারণ এই 2 দিন ধরে তো আমরা ওনার থেকেই ধার চেয়ে আসছি, তাই আজ আর ধার দেবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, ধার যদি না দেয় তাহলে অন্য দোকানে যাব। আর তাছাড়া খিদে তো আর সহ্য করা যায় না, আমরা না হয় সহ্য করে নেব, তুলি তো আর সহ্য করতে পারবে না। ওর জন্য তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মীনা দেবী এবং তার বৌমারা যখন এইসব ভাবে আলোচনা করছিল, তখন অনিন্দিতার একমাত্র মেয়ে তুলি সেখানে আসে আর বলে, মা, আজ বাইরে প্রচন্ড ঠান্ডা, আমার বান্ধবীরা কেউ খেলাধুলা করতে মাঠে আসেনি, কারণ আজ তো রোদ বের হয়নি, তাই আমি আর বাইরে না গিয়ে বাড়ির ভেতরে চলে আসলাম। মা, জানো আমি যাদের সঙ্গে খেলি ওরা কত সুন্দর সুন্দর সোয়েটার পরে থাকে। মা, তুমি আমাকে ওদের মতো একটা সোয়েটার কিনে দেবে? এত ঠান্ডায় আমি একদম থাকতে পারছি না, আমার প্রচন্ড শীত লাগছে। হ্যাঁ রে মা, সব কিছুই কিনে দেবো, এই তো আর বেশি দিন বাকি নেই। নতুন বছর আসলে তোর বাবা যখন বাড়িতে আসবে তখন তোর বাবাকে বলে নতুন সোয়েটার কিনে দেব। মায়ের মুখে এই কথা শুনে তুলি অনেক খুশি হয়ে যায় এবং তুলিকে এত খুশিতে দেখে তখন পরিবারের সকলে অনেক খুশি হয়। তারা 4 বৌমাও তুলিকে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিত। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অন্যদিকে তারা 5 ভাই টাকা রোজগার করে নেশার খপ্পরে পড়ে গিয়েছিল, যার কারণে বাড়িতে টাকা পাঠাবার কোনো নামই নিত না। এই মদন, বাড়িতে ফোন করেছিলিস? আসলে কয়েকদিন হয়ে গেল আমি বাড়িতে ফোনই করিনি। এখানে আসলে যে কি হয় কি জানি, বাড়িতে ফোন করতে ইচ্ছাই করে না। এখানে আলাদাভাবে শান্তি পাওয়া যায়, আর ড্রিঙ্কগুলো কিন্তু খুব সুস্বাদু। হ্যাঁ অখিলেশ, তুই একেবারে ঠিক বলেছিস। ওই দেখ, ওইদিকে আবার স্বপন, সুমন, রোহন ডান্স করতে লেগে গেছে। একবার পেটে পড়ার দরকার, ব্যাস আপনা আপনি ডান্স বেরিয়ে যায়। এই বলে তারা 5 ভাই অনেক হাসাহাসি করছিল। তারা 5 ভাই ড্রিঙ্ক করে নাচানাচি করত, আর এইসবের পিছনেই সব টাকা খরচ করে দিত। বাড়ির দিকে তাদের কোনো জ্ঞানই ছিল না। এরকম মজমস্তিতেই তারা 5 ভাইয়ের দিন কাটছিল। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ওদিকে মীনা দেবী তার 5 বৌমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের কোনোভাবেই কিছু খাবারের ব্যবস্থা হচ্ছিল না। ছোট্ট বাচ্চা তুলিও দিনের পর দিন শুকিয়ে যাচ্ছিল। মা, এরকম ভাবে আমরা তো তুলিকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। ভালো করে না খাওয়া দাওয়ার কারণে ওর এরকম অবস্থা হয়ে যাচ্ছে। মা, এবার আপনি কিছু উপায় বার করুন, আমাদের দ্বারাই আর কিছু হচ্ছে না। আচ্ছা তুলি মা, তুই কি খাবি বলতো? তোর কি কিছু খাবার ইচ্ছা আছে? আমি জানি তোকে আমি তেমন কিছুই খাওয়াতে পারবো না, কিন্তু তোর কি খাবারের ইচ্ছে যাচ্ছে বল, আমি সেই খাবারের ব্যবস্থা করব। মা, আপনি এরকম ভাবে কেন জিজ্ঞাসা করছেন? আরে বাবা, খাবার না পাওয়ার কারণেই তো এরকম অবস্থা হচ্ছে। এখন আমাদের উচিত ওকে ভালো মন্দ খাবার খাওয়ানোর, কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সা নেই, আমরা কিভাবে খাবার জোগাড় করব? আর খিদেতে তো আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুধু আমার কেন, পরিবারের সকলেরই খিদের জ্বালায় মুখ শুকিয়ে যাচ্ছে। আর তার উপরে আবার এই কনকনে শীতের কারণে বাইরে কোথাও বেরোনো যাচ্ছে না। ভিক্ষা চাইতে যদি রাস্তায় বের হই তাহলে কটা টাকা ছুটে যাবে, বেশি টাকা জুটবে না, কারণ এই শীতের কারণে রাস্তায় অনেক কম লোকজনই দেখা যাচ্ছে। মা, এখন আপনি বলুন কি করতে পারি আমরা? বৌমা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। নতুন বছর পড়েছে, এই নতুন বছরে সকলেই এদিক ওদিক সেদিক ঘুরতে বের হবে। যদি কিছু টাকা পেয়ে যায়
তাহলে আমরা এই ছোট্ট তুলিমাকে ওর পছন্দের খাবারটা তো খাওয়াতে পারবো। মিনা দেবী তার 5 বৌমাকে এসব কথা বলছিল আর তার নাতনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর নাতনিকে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। আর এইভাবেই দেখতে দেখতে সেদিন রাতটা কেটে যায়। রাত আসলে তাদের সকলের মাথায় চিন্তা আরো বেড়ে যেত, কারণ এই শীতের কারণে রাত কাটানো একজন গরিবদের পক্ষে অনেকই কষ্টকর। তাদের বাড়িটাও ঠিক মতো ছিল না, চারিদিক দিয়ে কনকনে ঠান্ডা বাতাস বইতো, আর এর মধ্যেই গায়ে কিছু না দিয়েই তাদের শীতের রাত কাটাতে হতো। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে নতুন বছরও পড়ে যায়। সেদিন তুলি নতুন বছর পড়ার কারণে সে খুব বায়না ধরে কেক খাবার। তাই তার শখ মেটানোর জন্য 5 বৌমা রাস্তায় সকলের কাছে ভিক্ষা চাইতে থাকে। দাদা, 2টো টাকা দিন না, আসলে আমার মেয়েটা প্রায় কয়েকদিন হলো না খেয়ে রয়েছে, ওর অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে। আপনি 2টো টাকা দিন না, আমাকে 2টো টাকা দিয়ে সাহায্য করুন দয়া করে। আমার মেয়েটা যদি খেতে না পায় তাহলে ওকে আমরা আর বাঁচাতে পারবো না। অন্যদিকে প্রিয়াও এরকম ভাবে সকলের কাছে টাকা চাইছিল। দিদি, বৌদি, দয়া করে আমাকে কিছু টাকা দিন না, আসলে বাড়িতে একটা বাচ্চা রয়েছে, কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে। যদি আপনারা কিছু টাকা দিতেন তাহলে আমার অনেক সাহায্য হতো। আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না দিদি, দয়া করে 2টো টাকা দিয়ে যান। এই রে ধর, এই 10 টাকা দিয়ে তোর বাচ্চাকে কিছু খাইয়ে দিবি, এর বেশি আমি আর দিতে পারবো না। ভদ্রমহিলা প্রিয়াকে 10 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। 10 টাকা পেয়ে প্রিয়া অনেক খুশি হয়। এরকম ভাবেই তার বাকি 4 যাও সকলের কাছ থেকে ঠিক এভাবেই টাকা চাইছিল। কেউ কেউ দিচ্ছিল, আবার কেউ কেউ না দিয়ে তাদেরকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল। এরকম ভাবেই প্রথম দিন কিছু টাকা জোগাড় করতে পারে তারা। বেশি টাকা না হওয়ার কারণে তারা সেদিন মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি গো বৌমারা, তোমরা কি কিছু টাকা জোগাড় করতে পারলে? আমার বিশ্বাস তোমরা ঠিক পারবে। বলো না, তোমরা চুপ করে রয়েছো কেন? মা, এই সামান্য কটা টাকা হয়েছে, এই টাকাতে আমরা কি করব? এই টাকাতে আমাদেরকে তো কেউ কেকের কোনটাও ভেঙে দেবে না, তাহলে আমরা তুলির জন্য কিভাবে কেক কিনবো মা? বৌমারা, তোমরা বাড়িতে কেউ কেক বানাতে পারবে না? মা, বাড়িতে কেউ কিভাবে কেক বানাতে পারে? বাড়িতে কেক বানাতে গেলে অনেক মাল মশলা লাগবে, অনেক কিছু দরকার। আর কেকের সামগ্রী সবকিছু এখানে কোথায় পাওয়া যাবে? কেকের সামগ্রী কিনতে গেলে তো বাজারে যেতে হবে, তাও আবার ওখানে নাও পাওয়া যেতে পারে। বৌমা, বাজারে হোক আর যেখানেই হোক, কেকের সামগ্রী সবকিছু তোমাদেরকে জোগাড় করে এনে দেব। তোমরা বানানোর চেষ্টা করো। আর হ্যাঁ, যদি ঠিকভাবে বানাতে না পারো তাহলে কোথাও থেকে শিখে নাও, কেমন ভাবে কি করছে, কি দিচ্ছে। আমি তোমাদের মাল মশলা ঠিক জোগাড় করে এনে দেব। কিন্তু মা, আপনি কোথা থেকে পাবেন কেকের সামগ্রী? আর ওসবের জন্য তো টাকা পয়সা লাগবে। আপনার কাছে কি টাকা পয়সা আছে? যদি টাকা থাকতো তাহলে এখন তো আর এইসব ভাবনার কোনো মানেই হতো না, আমরা কিনেই নিয়ে চলে আসতাম। আমার নাতনি যে কেক খাবার শখ করেছে, আমি আমার নাতনিকে কেক খাওয়াবো না, এটা কি কখনো হয় নাকি? দেখো বৌমা, যেখান থেকে হোক আমি ঠিক কেকের সামগ্রী জোগাড় করবই, আর তোমরা কেক বানানোর জন্য প্রস্তুত থেকো। বা আমরা কিসের কেক বানাবো? সেটার জন্যও তো আমাদের সামগ্রী লাগবে। আমার তুলি সবুজ রং খুব ভালোবাসে, আমরা যতবারই ওকে অন্য কিছু কালারের লজেন্স কিনে দিয়েছি, ও ততবারই আমাকে বলেছে যে ওর জন্য যেন সবুজ কালারের লজেন্স কিনে নিয়ে আসি। তাই আমি প্রতিবার ওর জন্য বাজারে গেলেই একটা করে সবুজ কালারের লজেন্স কিনে নিয়ে আসতাম। আমার তুলি সবুজ রঙকে অনেক ভালোবাসে, তাই আমি ভাবছি সবুজ কালারের কেক হলে অনেক ভালো হতো। আচ্ছা, তোমরা একটু চুপ করো। সবুজ কালারের কিভাবে কেক তৈরি হবে সেটা আমাকে একটু ভাবতে দাও। সবুজ কালারের এখন কি কেক হতে পারে? আচ্ছা, আমরা আগে কেকের সামগ্রীটা জোগাড় করে ফেলি, তারপর না হয় ওইসব কথা ভাবা যাবে। আমার 5 বৌমারা, চলো, তোমরা আজ অনেক খাটাখাটনি করে ফেলেছো, তোমরা আগে ঘুমিয়ে পড়ো, আমি এখানে বসে আছি, তারপর আমার ঘুম পেলে আমিও শুয়ে পড়ব। এই বলে তারা সকলে মিলে শুয়ে পড়ে, কিন্তু তাদের কারোরই চোখে ঘুম আসছিল না, কারণ তুলির অবস্থা দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল, আর এটার কারণে তাদের কারোরই চোখে ঘুম আসছিল না। তার উপর আবার এই কনকনে ঠান্ডা দেখতে দেখতে আরো 2-3 দিন অতিবাহিত হয়ে যায়। মিনা দেবী এক কেকের দোকান থেকে কেকের সামগ্রী জোগাড় করে নিয়ে আসে। তারপর সে দেখে যে মাঠের এক পাশে খুব সুন্দর সবুজ কচি কচি ঘাস হয়ে রয়েছে, আর সেই ঘাসের উপর শিশির পড়ে রয়েছে। সবুজ শিশির ঘাসগুলো অনেক চকচক করছে।
এটা দেখে মিনা দেবীর মাথায় এক বুদ্ধি আসে। তখন মিনা দেবী কেক বানানোর সামগ্রীর সাথে সাথে ঘাসগুলোকেও তুলে নিয়ে বাড়িতে আসে। মা, আপনি এই কচি কচি ঘাসগুলোকে কেন তুলে নিয়ে এসেছেন? এগুলো নিয়ে কি হবে? আর আমাদের বাড়িতে তো কোনো ছাগল গরু কিছুই নেই, তাহলে এই ঘাস কে খাবে শুনি? বৌমা, তুমি বলেছিলে তো তুলি সবুজ রং অনেক পছন্দ করে, তাই আমি এই ঘাসগুলোকে তুলে নিয়ে আসলাম। এগুলো দিয়েই আমরা ছোট্ট তুলির জন্য সুন্দর কেক তৈরি করব। এই বলে মিনা দেবী এবং তার 5 বৌমা মিলে তুলির জন্য ঘাসের কেক বানাতে থাকে। কেকটাকে দেখতে অনেক সুন্দর হয় এবং তার উপরে চকলেট ফ্লেভার দিয়ে দেয়। নতুন বছরে তুলি পেট ভরে কেক খায়। এটা দেখে তুলি অনেক খুশি হয়। মিনা দেবীর হঠাৎ করেই তার 5 ছেলের কথা মনে পড়ে। তখন সে দরজার দিকে তাকিয়ে দেখে যে তার 5 ছেলে তার বাড়িতে এসে হাজির হয়েছে। তার 5 বৌমা 5 স্বামীকে চোখের সামনে দেখে একদম অবাক হয়ে যায় এবং তাদেরকে অনেক কথাও শোনাতে থাকে। তখন তারা তাদের নিজের ভুলটা মেনে নিয়ে মা বাবা, 5 স্ত্রী এবং ছোট তুলির কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা 5 ভাই এবং বাবা মাকে নিয়ে শহরে চলে যায়। আর এরকম ভাবেই তারা শহরে গিয়ে রোজগার করে, মা বাবার এবং স্ত্রীর যত্ন নিতে থাকে। আর এরকম ভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে।